আসসালামু আলাইকুম। আজকে আমরা বিভিন্ন গ্রুপের সাধারণ নাম নিয়ে পড়াশোনা করব। সো কোন গ্রুপের কোন নাম এবং তার অর্থ কি একদম ডিটেলসে আমি ভেঙে দিব। সো এই ক্লাসটা করলে আশা করি তুমি উপকৃত হবা। তো চলো শুরু করি। দেখো, পর্যায় সারণীর যে প্রথম গ্রুপটা, এই প্রথম গ্রুপের নাম হচ্ছে ক্ষার ধাতু। তবে হাইড্রোজেন বাদে, হাইড্রোজেন কিন্তু ক্ষার ধাতু না, হাইড্রোজেন বাদে সবগুলা ক্ষার ধাতু। এখন প্রশ্ন হচ্ছে এটা ক্ষার ধাতু কেন? ক্ষার ধাতু মানে হচ্ছে এই যে এক নং গ্রুপের মৌলগুলা পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে সবল ক্ষার উৎপন্ন করে। আমি দুইটা ডাটা দিছি তোমাকে। প্রথম কথা বলছি পানির সাথে এরা কিভাবে বিক্রিয়া করে, তীব্রভাবে। তো পরীক্ষা আসতে পারে নিচের কোন মৌলটি পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে। এক নং গ্রুপের একটা মৌল দিবে আর অন্য যে কোনো তিনটা মৌল দিয়ে বলে দিবে। আচ্ছা, আরেকটা কথা বলছি, এরা হচ্ছে সবল ক্ষার উৎপন্ন করে। তার মানে সবল ক্ষার উৎপন্ন করে, এই জন্য এরা ক্ষার ধাতু। এবং আমাদের কেমিস্ট্রিতে সবল ক্ষার কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিন্তু অনেকগুলো সবল ক্ষার শিখে গেলাম। কিভাবে? দেখো, এই যে লিথিয়াম, লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লিথিয়াম হাইড্রোক্সাইড। তার মানে লিথিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা সবল ক্ষার। তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপরে রুবিডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে সিজিয়াম হাইড্রোক্সাইড, তারপরে কিন্তু ফ্রান্সিয়াম হাইড্রোক্সাইড আমি লিখবো না। কেন লিখবো না? কারণ এটা একটা তেজস্ক্রিয় মৌল। এই 7 নম্বর যে পর্যায়টা, এটাকে বলা হয় তেজস্ক্রিয় পর্যায়। কেন? তুমি দেখো, এই যে পোলোনিয়াম 84, এই পোলোনিয়াম সহ পোলোনিয়ামের পরে যতগুলো আছে সবগুলা কি তেজস্ক্রিয় মৌল। তো তেজস্ক্রিয় মৌল নিয়ে আমরা আলোচনা করব না। মৌলের পর্যাবৃত্ত ধর্মে ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটায়, এই সারিতে একটা দুধবাদ পর্যায়, মানে এদেরকে আমার কাজ নেই আর কি। হ্যাঁ, তাহলে দেখো আমি অনেকগুলো সবল ক্ষার শিখে ফেলছি। হ্যাঁ, সবল ক্ষারগুলা আমরা মনে রাখবো। আচ্ছা, এবার হচ্ছে 2 নং গ্রুপ। 2 নং গ্রুপের যে মৌলগুলা, এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তো মৃৎক্ষার ধাতু মানে হচ্ছে যে মৌলগুলো হচ্ছে মাটিতে পাওয়া যায় আর কি, এই জন্য এরা হচ্ছে মৃৎক্ষার ধাতু। এবং এরা পানির সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে। 1 নং গ্রুপের মৌলগুলা তীব্রভাবে বিক্রিয়া করে, আর 2 নং গ্রুপের মৌলগুলো হচ্ছে ধীরে ধীরে বিক্রিয়া করে। এবার আমরা আসবো 18 নম্বর গ্রুপের মৌলটা। আমরা সবাই জানি, এটা সবাই জানি যে 18 নম্বর গ্রুপকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। তো এখন তোমরা আমাকে বলতে পারবা যে নিষ্ক্রিয় গ্যাসের ইংরেজিটা কি? নিষ্ক্রিয় গ্যাসের ইংরেজি হচ্ছে ইনার্ট গ্যাস। কি বলছি ভাইয়া? ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস পরীক্ষা আসতে পারে, নিচের কোনটি ইনার্ট গ্যাস? আরেকটা নাম হচ্ছে নোভেল গ্যাস। আরেকটা নাম কি? নোভেল গ্যাস। আর কি নাম হইতে পারে? আরেকটা নাম হচ্ছে তোমার অভিজাত গ্যাস। আর কিছু হইতে পারে? হ্যাঁ, আরেকটা আছে, সেটা হচ্ছে সেতু মৌল। পরীক্ষায় আসবে নিচের কোনটি সেতু মৌল। সেতু মৌল কয়টা? পরীক্ষা যদি আসে বলো তো কয়টা সেতু মৌল? কয়টা? হিলিয়াম নিয়ম কয়টা? 7টা। সেতু মৌল হচ্ছে 7টা। সেতু কেন? কারণ এরা বিভিন্ন গ্রুপ মৌলগুলোর মধ্যে সেতু, কানেকশন তৈরি করে, তাই না? প্রত্যেক মৌল কি চায়? তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায়। তাহলে এরা দ্বারা সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম কি করে? 11। সে কার মতো হয়? নিয়নের মতো। এই সোডিয়াম 11, সে একটা ছেড়ে দেয়, ছেড়ে দিলে প্লাস। আবার ক্লোরিন 17, সে কার মতো হবে? আর্গনের মতো। তার কয়টা দরকার? আরো একটা দরকার। সোডিয়াম যেটা ছেড়ে দিবে, ক্লোরিন একটা গ্রহণ করবে। তাহলে এই যে দুইটার মধ্যে যে যোগ বন্ধন তৈরি হয়েছে, সেটা কার জন্য? নিষ্ক্রিয় গ্যাসের জন্য। এই জন্য নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলোকে কি বলা হয়? সেতু মৌল। আচ্ছা, ঠিক আছে। এবার আসি 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। 16 নম্বর হচ্ছে চ্যালকোজেন। কি বলছি ভাইয়া? চ্যালকোজেন অর্থ কি? আকরিক গঠনকারী মৌল। 15 নম্বর গ্রুপকে কি নামে ডাকা হয়? নিকটোজেন। নিকটোজেন অর্থ কি? শ্বাসরোধকারী গ্যাস। আমি কিন্তু সবগুলো লিখে রাখছি, এটা তুমি পরে নোট করে নিও। আচ্ছা, তারপর হচ্ছে দেখো আর কি বলতে পারি আমরা। 11 নম্বর গ্রুপ, এটাকে বলা হয় মুদ্রা ধাতু। তো প্রাচীনকালে এদেরকে বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করতো। এই যে কপার, তাম্রা মুদ্রা, সিলভার, রৌপ্য মুদ্রা, গোল্ড, স্বর্ণ মুদ্রা। আচ্ছা, মাঝখানে যেটা তুমি দেখতে পাচ্ছ আর কি, এটা এটা হচ্ছে তোমার অবস্থান্তর মূল। এই যে মাঝখানে কিন্তু এটা ডি ব্লক মূল, তোমরা নিশ্চয়ই জানো। এটা হচ্ছে ডি ব্লক। এই ডি ব্লকের আমরা সবাই জানি যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, এই দুইটা মৌল ডি ব্লক, কিন্তু অবস্থান্তর মৌল না। তুমি শুধু দুইটাই জানো, টোটাল 5টা মৌল আছে যারা ডি ব্লক কিন্তু অবস্থান্তর মৌল না। কি কি? এই যে ইট্রিয়াম, তারপর হচ্ছে ক্যাডমিয়াম, তারপর হচ্ছে মার্কারি। তাহলে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এই 5টা মৌল হচ্ছে ডি ব্লক কিন্তু অবস্থান্তর মৌল না।
আর বাকি সবাই কিন্তু অবস্থান্তরমূলক। তাহলে 3 থেকে 12 অবস্থান্তরমূলক। তো স্টুডেন্টরা নর্মালি দুইটার কথাই জানে, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক। আমি এবার 25 সালে কোশ্চেন দেখলাম বেশ স্ট্যান্ডার্ড হয়েছে। এবার এত মারা খাইছে কেন বলতো? মানে পরীক্ষা আসছে, এবার কোন একটা বোর্ড আমি দেখছিলাম নিচের কোনটি অবস্থান্তরমূলক নয়, অপশনে ক্যাডমিয়াম বা মার্কারি বা ইটিএম ছিল আর কি, মানে একটু বাইরে দিছে কোশ্চেনটা, একটু নর্মালের বাইরে দিছে। কেমিস্ট্রিতে তুমি যত বেশি ইনফরমেশন জানবা তত বেশি তুমি গেইনার। যেমন ধরো তুমি জানো যে নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু এটা ইংরেজি কি ইনার্ট গ্যাস, তুমি সেতু মল হয়তো জানো না। আচ্ছা, এবার আসো আমাদের এই 3 নং গ্রুপ। এই দেখো এখানে 3 নং গ্রুপের মৌল কয়টা বলতে পারবা? এখানে দুইটা দেখো, দুইটা সারি আছে, ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনেট সিরিজ। ল্যান্থানাইট সিরিজের মৌল কয়টা? 15টা। আর অ্যাক্টিনেট সিরিজের মৌল কয়টা? 15টা। টোটাল কয়টা বলো তো? এখানে 30টা মৌল আছে আর কি। তো আমরা জানি যে পর্যায় সারণীতে পর্যায় কয়টা? 7টা। দেখো এখানে 7টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7। তাহলে এরা কোথায় থেকে আসছে? এরা 6 নাম্বার পর্যায় থেকে আসছে ল্যান্থানাইট সিরিজ, আবার 7 নাম্বার পর্যায় থেকে আসছে অ্যাক্টিনেট সিরিজ। তুমি ভালো করে খেয়াল করো, এই 6 নাম্বার পর্যায়ে 57 থেকে 71, এই যে 57 থেকে 71, এই 15টা মৌল আসছে 6 নাম্বার পর্যায়ে 3 নং গ্রুপ থেকে। আবার এখানে দেওয়া আছে 89 থেকে 103, এটা এই যে 89 থেকে 103, এরা আসছে 7 থেকে আবার 3 নং গ্রুপ থেকে। তা 3 নং গ্রুপে মৌল কয়টা? এই যে 30টা, স্ক্যান্ডিয়াম আর ইট্রিয়াম 32টা। তাহলে 3 নং গ্রুপে মৌল সংখ্যা হচ্ছে 32টা, এবং পর্যায় সারণীর সবচেয়ে বড় গ্রুপ বলা হয় 3 নং গ্রুপকে। মাথায় থাকবে? আচ্ছা, এখন আসো আমরা পড়ব বিরল মৃত্তিকা মৌল। এই 3 নং গ্রুপের স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম আর ল্যান্থানাইট সিরিজের 15টা, টোটাল 17টা মৌলকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল। এই 15টা আর এই দুইটা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল, কারণ এদের খুব রেয়ার, এদেরকে খুব ইজিলি পাওয়া যায় না। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিভিন্ন গ্রুপের সাধারণ নাম। তাহলে আমি একটু আবার রিকল করি। 1 নং গ্রুপ ক্ষার ধাতু, কারণ এরা পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে সবল ক্ষার উৎপন্ন করে। 2 নম্বর গ্রুপ হচ্ছে মৃৎক্ষার ধাতু, কারণ এদেরকে মাটির অন্যতম উপাদান এবং এরা পানির সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে। মাঝখানে যে 3 থেকে 12 নম্বর, এরা হচ্ছে অবস্থান্তর ধাতু। 11 নম্বর গ্রুপ হচ্ছে মুদ্রা ধাতু। 3 নং গ্রুপ হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। পরীক্ষা আসতে পারে বিরল মৃত্তিকা ধাতু কোন গ্রুপে অবস্থান করে? বিরল মৃত্তিকা ধাতু কয়টি? 17টি। এবার হচ্ছে 18 নম্বর গ্রুপকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস, নোবেল গ্যাস, অভিজাত গ্যাস, সেতু মৌল। 17 নম্বর হ্যালোজেন, 18 নম্বর চ্যালকোজেন, 15 নম্বর হচ্ছে নিক্টোজেন। এবং আচ্ছা, এই যে বক্সটা আমরা লিখে দিচ্ছি। তাহলে আজকে আমরা কি কি বললাম? যে বিভিন্ন গ্রুপের সাধারণ নাম। এর পরবর্তীতে তোমরা কোন টপিকে ক্লাস চাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।